হ্যালো ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর প্রথম লেকচার দিতে যাচ্ছি। তবে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল নাইম, প্রভাষক, আইডিয়াল ডিগ্রি কলেজ, বেলপুকুর, পুঠিয়া, রাজশাহী। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের অধ্যায় তৃতীয়। এর পূর্বে আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর লেকচার দিয়েছিলাম তিনটি। মোটামুটি দ্বিতীয় অধ্যায়টার আরও একটি লেকচার ছিল, কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই আমি মনে করছি যে আজকে তৃতীয় অধ্যায়েরও পরপর তিনটি লেকচার দেব। তোমরা একটু মনোযোগী হও এবং মনোযোগ হয়ে আমার ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ তৃতীয় অধ্যায়ে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। তৃতীয় অধ্যায় হচ্ছে রসায়নের একটি বেসিক জিনিস। এই অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের প্রথম দিকে যে অংশটি আছে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের শ্রেণীবিন্যাস। 2 নম্বরে আছে ডি ব্লক মৌল ও অবস্থান্তর মৌল। 3 নম্বরে অবস্থান্তর মৌলের কয়েকটা ধর্ম। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন এবং জটিল যৌগ গঠন, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আমি আজকে এই দুটোর উপরে বেশিরভাগ আলোকপাত করব, তবে তার আগে আমি একটু ধারণা। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের শ্রেণীবিন্যাস। এই কথাটা কি? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী শেষ ইলেকট্রনটি যে অরবিটালে যাবে সেই মৌল সেই ব্লক মৌল। যেমন যদি শেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাহলে ওকে বলা হয় এস ব্লক মৌল। যেমন সোডিয়ামের শেষ ইলেকট্রনটা 3s অরবিটালে গিয়েছে, তাই সোডিয়াম এস ব্লক মৌল। ঠিক তদ্রূপ শেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেলে পি ব্লক মৌল, শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেলে ডি ব্লক মৌল, শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গেলে এফ ব্লক মৌল। আমরা মোটামুটি এইভাবেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের 4টি শ্রেণী করে থাকি: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল আর এফ ব্লক। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডি ব্লক মৌলটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমাদের বিশেষ করে এটাই করতে হবে। তবে মনে রাখি যে ডি ব্লক মৌল কাকে বলে। তাহলে ইলেকট্রন বিন্যাসের সময় শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গেলে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। ডি ব্লক মৌলের মধ্যে এমন কিছু মৌল আছে যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে D9 এর মধ্যে ইলেকট্রন থাকবে, তাদেরকে বলা হবে, ওই সমস্ত ডি ব্লক মৌলগুলোর নাম হচ্ছে অবস্থান্তর মৌল, স্পেশাল মৌল। যেমন সে জিঙ্ক বা স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম অথবা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি শেষটা আমি চিন্তা করি, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে শেষ ইলেকট্রন হচ্ছে 4s2 3d1। স্ক্যান্ডিয়ামে শেষ ইলেকট্রন বিন্যাস শেষের দিকে ইলেকট্রন। ঠিক জিঙ্কেরও তাই, শেষের দিকের ইলেকট্রন বিন্যাস 3d10 4s2। বলেছি ডি ব্লক মৌলগুলো যেহেতু শেষ ইলেকট্রন নিতে গেছে, তাহলে স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল, জিঙ্কও শেষ ইলেকট্রন নিতে গেছে, জিঙ্কও একটি ডি ব্লক। যদি আয়রন চিন্তা করি Fe, তাহলে সেও 3d6 4s, আয়রনও একটি ডি ব্লক, কারণ তারও শেষ ইলেকট্রন ডি অরবিটালে গিয়েছে। কিন্তু এদের মধ্যে অবস্থান্তর মৌল কারা? যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়ামের সুস্থিত
তো আয়নের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। এই 3+ ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করে দেখা যায় 3d0 4s0। এর সুস্থিত আয়ন এটাই। জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক 2+, 3d10 4s0। আয়রনের সুস্থিত আয়ন হচ্ছে আয়রন 3+, আয়রন 2+, এগুলো সবই আছে 3d5 4s0। দেখতে পাচ্ছি যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকে, তাহলে দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়ামের 9, তাহলে স্ক্যান্ডিয়াম শুধু ডি ব্লক, সে অবস্থান্তর মৌল। জিঙ্কও ডি ব্লক মৌল, কিন্তু সে তারও ইলেকট্রন বিন্যাস D1 থেকে 9 এর মধ্যে না, তাহলে জিঙ্কও হচ্ছে ডি ব্লক মৌল। আয়রনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার সুস্থিত আয়ন D1 থেকে 9 এর মধ্যে আছে, তাহলে আয়রন একই সাথে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। তাহলে আমরা সবাই কি শিখলাম? শিখলাম হচ্ছে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। যেমন এগুলা সবাই ডি ব্লক মৌল, কিন্তু তারা সবাই অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌলই ডি ব্লক। তাহলে কি হলো? সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা খেয়াল করছি যে অবস্থান্তর মৌলের হলে পরে কিছু স্পেশাল ধর্ম তাদের থাকে। যেমন স্ক্যান্ডিয়াম বা জিঙ্ক, এরা হচ্ছে শুধু ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল নয়, কিন্তু আয়রন হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে আয়রনের স্পেশাল ধর্ম কি? আয়রন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করবে, তার মানে তার একের অধিক জারণ অবস্থা থাকবে, যেমন আয়রন 2+, আয়রন 3+ ইত্যাদি। এর ম্যাগনেটিক ধর্ম থাকবে, এরা চুম্বক ধর্ম প্রদর্শন করবে, কারণ এতে ডি অরবিটালে বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে। যাদের বেজোড় সংখ্যক ইলেকট্রন ডি অরবিটালে থাকে তারা সাধারণত চুম্বকীয় দ্বারা আকৃষ্ট, সেই জন্য তাদের ম্যাগনেটিক ধর্ম থাকে। প্রভাবন ধর্ম মানে কি? এরা প্রভাবক হিসাবে কাজ করে। তাহলে অবস্থান্তর মৌলের 3টা ধর্ম: পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করবে তারা ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, তারা প্রভাবন ধর্ম অর্থাৎ প্রভাবক হিসাবেও কাজ করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ধর্ম, সেটা হচ্ছে তারা রঙিন যৌগ গঠন করবে, তারা জটিল যৌগ গঠন করবে। যেমন আয়রনের রঙিন যৌগ গঠন কি? যাদের ডি অরবিটাল এরকম ফাঁকা থাকে, এই সমস্ত ডি অরবিটাল সাধারণত যখন প্রথম অবস্থায় থাকে তাদের শক্তি সমান থাকে, শক্তি থাকে। তাহলে শক্তি সমান থাকে, কিন্তু যখন তারা যৌগ গঠন করতে যায় তখন তাদের এই 5টি ডি অরবিটাল আর সমান শক্তিতে থাকে, তাদের মধ্যে শক্তির পার্থক্য পরিলক্ষিত হয়। দেখা যায় এখানে দুটো চলে যায়, এখানে 3টা চলে আসে, বা আরো দেখা যেতে পারে এখানে একটা থাকলো, এখানে 4টা থাকলো। তাহলে ডি অরবিটালগুলোর মধ্যে সমশক্তি অবস্থা থেকে তাদের অসমশক্তি অরবিটালে পরিণত, এই ডিজেনারেট অবস্থা থেকে তারা নন ডিজেনারেট অবস্থায় চলে যায়। যখনই অরবিটাল সমশক্তির পার্থক্য হলো তখনই তারা শক্তি ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হতে পারবে এবং তখন তারা রঙিন যৌগ গঠন করবে। অর্থাৎ সমশক্তি বিশিষ্ট ডি অরবিটালগুলোর শক্তির পার্থক্য হলেই ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে আদান প্রদান করবে এবং বর্ণালীর সৃষ্টি করবে, বর্ণের সৃষ্টি হবে। এইভাবে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে থাকে। তাহলে আমরা ধর্ম করলাম কয়টি? অবস্থান্তর মৌলের ধর্ম হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা, ম্যাগনেটিক ধর্ম, প্রভাবন ধর্ম, রঙিন যৌগ গঠন আর
5 নম্বরে এসে জটিল যৌগ গঠন তারা করবে। জটিল যৌগ গঠন কি? জটিল যৌগ আমি একটা লিখি তাহলেই বুঝে যাবে। জটিল যৌগগুলো যে সমস্ত যৌগ, যেমন আমি একটা লিখি কপার, দেখা যাচ্ছে যে সমস্ত যৌগগুলো তোমরা দেখবা ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, এই সমস্ত যৌগ, এই টাইপের যৌগ লেখা আছে, সেগুলো হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ কি? যখন এই অবস্থান্ত মৌলগুলোর সাথে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যৌগগুলোর নাম হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড কাদের বলে? যারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন দান করে, যারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে এই অবস্থান্তর মৌলের সাথে মুক্ত জোড় ইলেকট্রন দান করে তারা সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ এই জটিল যৌগ গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অবস্থান্তর মৌলের সাথে তারা হচ্ছে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে। কারা? তাদেরকে বলে লিগ্যান্ড, যাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে। যেমন অ্যামোনিয়া একটা করে মুক্ত জোড়, নাইট্রোজেন মুক্ত জোড় সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে থাকে। আর যার অবস্থা কি? কপার 2+, দুটো ক্লোরিনের সাথে তারা আয়নিক। তাহলে এই যৌগটার মধ্যে জটিল যৌগগুলো কেমন ধরনের? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এই ফার্স্ট ব্র্যাকেট যতগুলো থাকে সেগুলো হচ্ছে ততগুলো ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন, আর বাইরের দিকে যেটা আয়নটা থাকে তার সাথে হচ্ছে আয়নিক বন্ধন থাকে। তাহলে এরকম জটিল যৌগের ক্ষেত্রে দেখা যায় 3 প্রকারের বন্ধনই বিদ্যমান থাকে। তাহলে জটিল যৌগ কিভাবে গঠন করে? অবস্থান্তর মৌলের ফাঁকা ডি অরবিটালে লিগ্যান্ডগুলো গিয়ে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে তারা হচ্ছে জটিল যৌগ গঠন করে। লিগ্যান্ড কি শিখলাম আমরা? যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের শ্রেণীবিন্যাস। শেষ ইলেকট্রনটি যে অরবিটালে যাবে সেটা সেই ব্লক মৌল হবে। যেমন 4টি ব্লক মৌল, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল। এরপরে আমি বলেছি এই ব্লক মৌলগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লক মৌলের নাম হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে বিশেষ ধরনের ডি ব্লক মৌল থাকে যাদের বলা হয় অবস্থান্তর মৌল। ধর্ম কি? যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে 9-এর হতে হবে তাদের বলা হয় অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলোর অবশ্যই খুব বিশিষ্ট ধর্ম থাকবে, স্পেশাল কিছু ধর্ম থাকবে। তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্ম পরিবর্তনশীল জারণ অবস্থা, তাদের একই যোগ্যতা থাকবে, তাদের ম্যাগনেটিক ধর্ম থাকবে, তাদের প্রহমন ধর্ম থাকবে, এবং তারা রঙিন যৌগ গঠন করবে এবং তারা জটিল যৌগ গঠন করবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা কোনটা আসে? রঙিন যৌগ গঠন অবস্থান্তর মৌলের এবং জটিল যৌগ। রঙিন যৌগ গঠন কীভাবে করে বলেছি? সমশক্তি বিশিষ্ট ডি অরবিটালগুলোর মধ্যে শক্তির যখন পার্থক্য যৌগ গঠন করতে যায় তখন তাদের শক্তির পার্থক্য পরিলক্ষিত হয়। তার 5টি ডি অরবিটাল বিভিন্ন ভাগে বিন্যস্ত হয়। একটা ডিজেনারেট অবস্থা থেকে তারা নন ডিজেনারেট অবস্থায় যায় এবং তখন ইলেকট্রন আদান প্রদান করে তারা বর্ণ প্রদর্শন করে। আর জটিল যৌগ কীভাবে গঠন করে? অবস্থান্তর মধ্যে ফাঁকা ডি অরবিটালের সাথে লিগ্যান্ডগুলো সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে থাকে। এই লিগ্যান্ড কাদের বলা হয়? লিগ্যান্ড হচ্ছে যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অবস্থান্তর মধ্যে ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ। একটি জটিল যৌগ চেনার বুদ্ধি কি? তাদের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটগুলো হচ্ছে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ কার সাথে? অবস্থান্তর মৌলের সাথে করবে। এখানে 3 প্রকারের বন্ধনই বিদ্যমান। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সমযোজী, আর ধাতুর সাথে ফার্স্ট ব্র্যাকেটের হচ্ছে সন্নিবেশ বন্ধন, এবং এই আয়নের জটিল আয়নের সাথে বাইরের মৌলটা হচ্ছে মধ্যে থাকলে হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা আজকের ক্লাসে মোটামুটি এইটুকু শিখলাম। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা পর্যায়বৃত্ত যে বিভিন্ন ধর্মগুলো আছে এই ধর্মগুলো সেকেন্ড লেকচারে অর্থাৎ 3য় অধ্যায়ে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের প্রথম লেকচার আজকে আমি শেষ করলাম। আগামী দিন আমি তোমাদেরকে ইনশাআল্লাহ 2য় লেকচার দিব। সেখানে আমি আলোচনা করব হচ্ছে যে পর্যায়বৃত্ত ধর্মগুলো যেগুলো আছে, যেগুলো এই চ্যাপ্টারের মেন টপিকস, সেই টপিকসগুলো নিয়ে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সবাই মাস্ক ব্যবহার করবে, যেটা আমি প্রতিটা ক্লাসের শেষে বলে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।